তার চামড়া গা থেকে ছিলে ফেলা হয়েছে। এরপরে তার মাংসগুলো যেমনি ভাবে গরুর মাংস দাসা দিয়ে ছোট ছোট করে চুড়াই, তেমনি ভাবে ছোট ছোট টুকরা করেছে। তার হাড্ডিগুলো ছোট ছোট করে টুকরা করেছে। এটি অত্যন্ত অমানবিক। এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের, এরা শেখ হাসিনার লোক। বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না, বিএনপি জামাতকে ধরা হইতো। ভারতে ঘটেছে তো, যে কারণে আর বিএনপি জামাতকে ধরার তো সুযোগ নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এমপি আনার যদি কোন অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। আপনারা যখন নমিনেশন তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই? তখন মনে ছিল না তদন্ত করতে হবে? এরকম একজন মাফিয়াকে আপনারা নমিনেশন দিলেন, যে কিনা চোরা কারবারির সাথে জড়িত, যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদকের ব্যবসা, সোনা চোরা কারবারের ব্যবসা, সেটির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার বন্ধুরাই তাকে হত্যা করেছে। তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করত, ওই তার বন্ধুদেরকে ধরা হতো না, কারণ তারা আওয়ামী লীগের লোক। যেমনি ভাবে ওই যে আজিজ, অল দা প্রাইম মিনিস্টার ম্যান, দেখেন নাই? এরা সবাই শেখ হাসিনার লোক। শতবারের বেশি সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন পিছিয়েছে সরকার। সাগর রুনি হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পায় না, কিন্তু যখন তার একজন এমপিকে হত্যা করা হয় তখন 24 ঘন্টার মধ্যেই সরকার প্রধান থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলে দিতে পারেন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি। তার যদি হিম্মত থাকতো তিনি বলতেন ভারত আজকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেখেন, এমপি আনারের কাছের লোকেরা হত্যা করলো, বাংলাদেশে করেছে? বাংলাদেশে করে নাই। কোথায় করেছে? ভারতে। ভারতকে বেছে নিয়েছে। কেন? কি কারণে? কারণ ভারতে চাইলে যে কোনো অপরাধ করা যায়। ভারতকে আজকে বাংলাদেশের এই মাফিয়ারা তাদের স্বর্গ রাজ্য মনে করে। যে কোনো অপরাধ, যে কারণে তারা ভারতকে বেছে নেয়, ভারতে করার জন্য তারা মনে করে এখানে অপরাধ করলে সমস্যা হবে না। বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময়। আজকে দেখেন ওবায়দুল কাদের সাহেব আজকে তিনি বলছেন বাংলাদেশের লু আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, গল্প শোনালো। লু বললো যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল, প্রস্থান করলো, এরপরেই বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞা আসলো। খুব সম্মানের, তাই না? আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে, তাই না? যখন তার বিষয়ে আল জাজিরাতে সংবাদ প্রকাশিত হয়েছিল তখন সেনাবাহিনীর পক্ষ থেকে, দপ্তর থেকে এটিকে প্রত্যাখ্যান করা হয়েছিল। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো, সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটি সেনাবাহিনীর বিষয়। আমরাও দেখতে চাই সেনাবাহিনী কি করতে চায়। আসলে কি আজিজকে তারা গ্রেফতার করবে, মার্শাল লর মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে, নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে? সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই। আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের 18 কোটি মানুষের খাম এবং ট্যাক্সের টাকায়।
সুতরাং সেনাবাহিনীর প্রধান হবেন একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া, যদি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি। আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই যিনি দুর্নীতির সাথে জড়াবেন না, যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না, অথচ যার 3 ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া, সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। কারণ কি? কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া। তো মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সেটাই ঘটেছে বন্ধুগণ। বাংলাদেশের সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে, সাবেক সেনা কর্মকর্তারা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দেশের মানুষের পক্ষে অবস্থান করছে। কিন্তু আজিজদের মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে কারা। এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল, সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি? উত্তরসূরি তৈরি করে নাই? অবশ্যই করেছে। এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে। সেনাবাহিনীকে ধ্বংস করা মানে কি? সেনাবাহিনীকে ধ্বংস করা মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা। অর্থাৎ সেনাবাহিনীকে পঙ্গু করে এই সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা খর্ব করতে চায়। কিন্তু আমরা এটি কখনোই মেনে নিতে পারি না বন্ধুগণ। যে কারণে ভারতের তাবেদারদের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি। বাংলাদেশ থেকে আমরা এই মোদির তাবেদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি বন্ধুগণ। আরেকজন বেনজির হাজার হাজার কোটি টাকার মালিক, সরকার জানতো না, তদন্ত করে নাই কেন? এতদিনের ঘটনা সরকারের কোন মন্ত্রীরা বক্তব্য দিয়েছে? যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন আজকে একটু আগে ওবায়দুল কাদের বলেছে যে আমরা সরকারের পক্ষ থেকে আজিজ এবং বেনজিরের দায় নিব না। দেখেন, এরা যখন ক্ষমতায় বসিয়েছে, আরাম করে চেয়ারে বসে গিয়েছে, এখন বলছে এই মাফিয়াদের দায় ওবায়দুল কাদের নিবে না, শেখ হাসিনা নিবে না। মাফিয়া তৈরির কারখানা কোথায়? মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী লীগ। আজকে ভালো মানুষগুলোকে এরা বিভিন্ন লোক দেখিয়ে, বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে আজকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে বাধ্য করছে বন্ধুগণ। এজালম গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সালমান এফ রহমান ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করে না। আমরা জানি বসুন্ধরার এমডি আনভির কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তার বাপের সাথে করে প্রধানমন্ত্রীর সাথে একটা সিঙ্গেল ছবি তুলেছেন, সেটি তার ফেসবুক পেজে দিয়েছেন। আনভিরের বিরুদ্ধে কি অভিযোগ? একজনকে হত্যা করেছে, একজন খুনি সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে, তার বিরুদ্ধে মামলা হলো। তাকে আমার এই মাননীয় বিচারকরা তাকে গ্রেফতার করতে পারলো না, বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করতে পারলো না। এই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যাকে বাঁচাতে চায়, এই হাইকোর্ট রয়েছে, বিচার বিভাগ রয়েছে, তাকে কেউ ফাঁসাতে পারে বন্ধুগণ? তাকে কেউ ফাঁসাতে পারবে না। আজকে দেশটা কোথায় এরা নিয়ে গিয়েছে? আমার দেশে গণতন্ত্র নাই, দেশের মানুষ ভোট দিতে পারে না। আজকে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারছি না, কারণ সবার মধ্যে একটি ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে রিক্সা চালক ভাইরা এখানে বেশ অনেকজন ছিল, বক্তব্য শুনছিল। দেখলাম যে আমাদের পুলিশ ভাইরা যে এখানে দাঁড়িয়ে আছে তারাও আমাদের বক্তব্য শুনছে। দেখলাম এক একটা করে রিক্সা চালককে ধরলো আর বললো যাও। রিক্সা চালকরা আমাদের কথাগুলো শুনবে, পুলিশ প্রশাসন সেটি শুনতে দিবে না। কারণ এই রিক্সা চালকরা যখন আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হবে, রাজপথে নেমে আসবে, বাংলাদেশে কোনো অভ্যুত্থান সৃষ্টি হবে, এই মাফিয়ার ক্ষমতায় তখন থাকতে পারবে না। যে কারণে আজকে পুলিশে কনস্টেবল থেকে শুরু করে একদম আইজিপি পর্যন্ত যাদেরকে নিয়োগ দেওয়া হয়, দেখবেন খোঁজ খবর নাই, তদন্ত করে ভেরিফিকেশন করে যে এরা আওয়ামী লীগের পরিবার কিনা, এরা ছাত্রলীগ করেছে কিনা। আজকে এভাবে আমার দেশের সমস্ত প্রশাসনকে
আজকে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে আজকে আওয়ামী লীগ সরকার দলীয়করণ করেছে। আমরা বলতে চাই, যতই মনে করেন সব কিছুকে গুটিয়ে আনবে, নিজের হাতের মুঠোয় নিয়ে যাবেন, পারবেন না। এই যে আজিম, আমার বাসাও ঝিনাইদহ, ঝিনাইদহ আমার জেলা, আমার এলাকার এমপি, এলাকায় তার বিশাল দাপট, এখনো পর্যন্ত যে মারা গেছে না, এই এমপির ছেলেপেলারা রয়েছে, কেউ ভয়ে কথা বলতে পারছে না। দেখেন দেশটা কোথায় নিয়ে গিয়েছে, কেউ ভয়ে কথা বলতে পারছে না। আজকে তার মাফিয়াতন্ত্র ধীরে ধীরে কায়েম হয়েছে, ঠিক একইভাবে পুরো বাংলাদেশের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। যে কারণে এখানে গণ অধিকার পরিষদের হয়তো দেখতে পাচ্ছেন যে 500 জন মানুষ, 700 জন মানুষ আমরা সমাবেশ করছি। সময় সুযোগ যখন আসবে, এই 500 জন থেকে 5000 মানুষ 5 লাখ মানুষের পরিণত হবে ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থান হবে না? হবে। শ্রীলঙ্কায় সেখানে রাজাপক্ষের পরিবারতন্ত্র কায়েম করেছিল, রাজাপক্ষের পরিবার, সেই পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতো না। শ্রীলঙ্কার জনগণ এবং বিশ্বের জনগণ ধরে নিয়েছিল এই রাজাপক্ষের পরিবারের পতন হবে না। পতন হয় নাই বন্ধুগণ? হয়েছে। যখন পতন ঘনিয়ে আসবে, কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং এই যে মাফিয়া সরকার আজকে ক্ষমতায় রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে আজকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন পতন ঘনিয়ে আসবে, কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না। আমরা হুমকি দিতে চাই, লীগের মন্ত্রী এমপিদের অবস্থায় আনারের মতো হবে, আমি এটি বলবো না, কিন্তু জনগণ যখন খেপে যায়, তখন শাসক গোষ্ঠীর অবস্থা কি হয় সেটি আমরা শ্রীলঙ্কায় দেখেছি। জাঙ্গিয়া পরেও পালানোর জায়গা পায় না, হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরেও পালানোর জায়গা খুঁজে পায় না। সুতরাং যারা আজকে বাংলাদেশের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন, তারা সাবধান এবং সতর্ক হয়ে যান। আজ হোক কাল হোক আপনাদের পতন হবে। পতনের পরে কি করবেন? ইয়ানামসি একজন বলল না, পতনের পরে ইয়ানামসি করবে। তারা বলবে কেন আওয়ামী লীগ করলাম, কেন আওয়ামী লীগ করলাম। আমরা সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না। আমরা শেখ হাসিনার প্রতি আহ্বান রাখতে চাই, যদি প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসেন তাহলে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। বিএনপি জামাত সহ সকল দলকে সাথে নিয়ে বসুন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন, দেশ এবং জাতিকে রক্ষা করুন। এর কোনো বিকল্প নাই। আজকে দেশটা খাদের কিনারে পড়ে গিয়েছে। আমি আমার বক্তব্য শেষ করবো, তার আগে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আরেকটি খ্রিস্টান রাষ্ট্র নাকি বানানোর ষড়যন্ত্র চলছে। চট্টগ্রাম, মায়ানমার সহ এই অঞ্চলের এবং বঙ্গোপসাগর নাকি আমেরিকানরা তারা নাকি প্রস্তাব দিয়েছিল যে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দিলে কোনো নির্বাচন লাগবে না, নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে পারবা। প্রধানমন্ত্রী বলেছেন খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা কি জানি না কাদের সন্তানেরা খ্রিস্টানদেরকে বিয়ে করেছে? আমরা কি জানি না? কারা? নাম বলেন, কারা? কে খ্রিস্টানকে বিয়ে করেছে বলেন? কে? আমার বলা লাগছে না, পাবলিক বলে দিচ্ছে। আরেকবার বলেন, কে? সজীবাদের জয়। প্রধানমন্ত্রী কথা বলার আগে কি হুঁশিয়ার থাকে না যে কারা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাচ্ছে? এই সজীবাদের জয়রা। সুতরাং বন্ধুগণ, এই যে আরেকজন বলছে শেখ রেহানার মেয়ে, আমাদের ছাত্ররা আবির বলছে শেখ রেহানার মেয়ে। আমরা এই বিষয়ে কথা বলতে চাইনি। যখন প্রধানমন্ত্রী প্রসঙ্গ তুলে দিয়েছেন, তখন আমরা বলতে বাধ্য হচ্ছি আওয়ামী লীগ বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য হিসেবে বানাতে চায়। কিন্তু আমরা বাংলাদেশকে ইহুদিদের রাজ্য, খ্রিস্টান রাজ্য বানাতে দিব না। বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষের রাজ্য হিসেবে গঠন করতে চাই। বন্ধুগণ, আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমরা হয়তো সাময়িকভাবে মনে করছি যে আমরা পরাজিত হয়েছি। আমরা পরাজিত হয়নি। আমাদের অবশ্যই জয় হবে। জয়ের জন্য আমাদের সকলকে রাজপথে নামতে হবে। জনগণ যদি রাজপথে নামে, তাহলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না। হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই সরকারকে বিদায় নিতে হবে। হয়তো একটু দেরি হচ্ছে। সরকার যদি মনে করে আমি আজীবন ক্ষমতায় থাকবো, সেটি ফেরাউন চিন্তা করে পারে নাই, এই সরকারও পারবে না। গণ অভ্যুত্থান বাংলাদেশে হবে ইনশাআল্লাহ।